চিত্রচিরে চৈত্র মাস। লিখনীতে মম সাহা। পর্ব সংখ্যা 4। হসপিটালের করিডোরে কত মানুষের আনাগোনা। সরকারি হসপিটালে তুলনামূলকভাবে ভিড়টা একটু বেশিই থাকে। হইচইয়ের ভিড়ে পরিপূর্ণ করিডোরে একটি আতঙ্কিত পরিবার দাঁড়িয়ে আছে। বুকের ভেতর তাদের ঝড়ের তীব্রতা হাহাকার করে উঠছে। এক একটা মানুষ যেন পাথর হওয়ার উপক্রম। চেরির মা কাঁদতে কাঁদতে দিশেহারা প্রায়। বড় চাচিও কাঁদছেন। কেবল কাঁদছেন না চিত্রার মা। চোখ মুখ তার শক্ত, কঠিন। মা জাতির চোখ মুখ এতটা কঠিন সচরাচর হয় না, তবে এই ভদ্রমহিলার হয়েছে। বরাবরই তিনি একটু শক্ত প্রজাতির মানুষ, খুব সহজে নেতিয়ে যান না। নারী জাতি স্বভাবসুলভ, কোমল হয়, কিন্তু চিত্রার মা ঠিক তার উল্টো। তিনি বারবার ধমকে ধমকে ছোট যাকে চুপ থাকতে বলছেন। এমন করলে যে সে অসুস্থ হয়ে যাবে। তিশান আর দিহানও কাঁদছে। বোনদের তারা খুব বেশি ভালোবাসে। তুহিন ছোট ভাইদের সান্ত্বনার স্থল হয়ে দাঁড়িয়ে আছে। ওষুধের জন্য যে তুমুল ছোটাছুটি হচ্ছে, সেটা করছেন বাহার ভাই। চিরির বাবা প্রবাসী, তাকে এখনো কিছু জানানো হয়নি। চিত্রার বাবা ডিউটিতে ছিলেন, তাকে জানানো হতেই তিনি রওনা হয়েছেন আসার জন্য। আফজল সওদাগর শহরের বাইরে গিয়েছিলেন ব্যবসায়িক কাজে। আর তুহিন যেহেতু সবাইকে ভরসা দিচ্ছে, তাই ওষুধের দায়িত্বটা পড়ল বাহার ভাইয়ের কাঁধে। বাহার ভাই কোনো রকম অবহেলা না করে তার কাজ চালিয়ে যাচ্ছেন চঞ্চল গতিতে। চেরিকে আর চিত্রাকে আলাদা আলাদা রুমে রাখা হয়েছে। ওদের অবস্থা ভীষণ গুরুতর, তবে ওহিকে শিফট করা হয়েছে একটা ক্যাবিনে। কারণ ভয়ানক এই পানির কিঞ্চিত ছিটে ওহির ডান হাতে কিছু কিছু জায়গায় পড়েছে। তখন বোনদের জন্য অনুভব ততটা না করলেও হসপিটালে আসার পর জ্বলে যাচ্ছিল। অন্তঃপর তারও চিকিৎসা শুরু হলো। প্রায় ঘণ্টাখানেক পেরোতেই ছুটে এলেন নুরুল সওদাগর। চোখে মুখে লেপ্টে থাকা উৎকণ্ঠা, শরীরে জড়ানো আইনের পোশাক। এসে প্রথম দফায় প্রশ্ন ছুড়লেন, চেরি ওহি কেমন আছে? ঠিক আছে ওরা? ঠিক এই মুহূর্তে প্রশ্নটা স্বাভাবিক হলেও পাহাড় ভাই ভীষণভাবে কানে লাগলো। প্রশ্নটা কেমন যেন খচখচ শব্দ তুলল সন্দেহের ঝুড়িখানায়। ওদের খবর জানায়নি এখনো। বাবা, চিত্রার বাহারটার বেশ বাজে অবস্থা। বাবার প্রশ্নের উত্তরটা তুহিন বেশ বুদ্ধিমানের মতো দিল। বাবাকে যেন স্মরণ করিয়ে দিল চিত্রাও ভুক্তভোগী। নুরুল সওদাগর কিছুটা বিব্রত বোধ করলেন ছেলের জবাবে। অন্তঃপর প্রহর করলেন কিছু ভালো খবরের। বাড়ি থেকে চাঁদনির অনবরত ফোন আসছে। ফুপুকে তার কাছে রেখে আসা হয়েছে। মেয়েটারও তো এখন প্রায় গর্ভকালীন শেষ সময়। এতটা চাপ হয়তো ওর শরীরেও নিতে পারবে না। অবশেষে টান টান উত্তেজনা এবং অপেক্ষার অবসান ঘটিয়ে বেরিয়ে এলেন ডাক্তার। সকলে তখন হুড়মুড় করে উঠে ডাক্তারের সম্মুখে এসে দাঁড়ালো। তবে প্রশ্ন করার সাহস হলো না কারো। মনের মাঝে ভয়গুলো আকাশ ছুঁয়েছে। ধৈর্যের বাঁধ ভেঙে প্রথম প্রশ্নটা বাহার ভাই করলেন, ওদের কি অবস্থা? কতটুকু ক্ষতি হয়েছে? হাতে গ্লাভস খুলতে খুলতে বয়স্ক ডাক্তার ভয়ে মুখিয়ে থাকা পরিবারটির দিকে দৃষ্টি দিলেন। খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, আমরা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দিয়ে ফেলেছি। কেমিক্যালটা পড়ার পর আপনারা পানি দেওয়ায় অনেকটা রক্ষা হয়েছে। অ্যাসিড পড়ার পর একমাত্র পানি দিলেই এটার প্রকোপ অনেকটা কমে যায়। তবে ছোট বাচ্চাটার শ্বাসনালী আর ডান গালটার অবস্থা ভালো না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। লাইফ সাপোর্টে রাখা আছে। আর যে মেয়েটার বাঁ হাত পুড়েছে, ওর এতক্ষণ জ্ঞান না থাকলেও এখন জ্ঞান ফিরেছে। ওর হাতের অবস্থা ভালো না। আপনাদের সাথে দেখা করতে চাচ্ছি। অবস্থা বলা যায় ততটা সুবিধার না। আর যার ছিটকে এসে অল্প স্বল্প লেগেছে তাকে পুরোপুরি চিকিৎসা দেওয়া হয়েছে। সে এখন ঘুমের ইঞ্জেকশনের কারণে ঘুমিয়ে আছে। জেরির মায়ের হাউমাউ করে কান্না বাড়ল। প্রতিটি প্রাণ যেন
এমন একটা খবরে আহত হলো। চিরি আর চিত্রাই ওই বাড়ির প্রাণ। তাদের অস্বাভাবিক এমন ঘটনায় সবারই প্রাণ ঝরে যাওয়ার উপক্রম। নুরুল সওদাগর ততক্ষণে তার পুলিশ টিমকে খবর জানিয়ে দিয়েছেন, এমন একটা ঘটনা যেই করেছে তাকে বাঁচতে দেওয়া হবে না। চিরির মা কাঁদতে কাঁদতে যখন ক্লান্ত প্রায়, তখন মুনিয়া বেগম ছুটে গেলেন নিজের মেয়ের কাছে। ডাক্তার তো বলেছেন মেয়েটার জ্ঞান ফিরেছে, কথা বলতে চায়। মেয়েটাকে অবশ্যই সাহস দিতে হবে। মুনিয়া বেগমের পিছে পিছে তুহিন, দিশান, তিশান সবাই গেল। এমনকি এতক্ষণের কাঁদতে কাঁদতে ক্লান্ত হওয়া চেরির মা অবনী বেগমও গেলেন নিজের বড় জায়ের হাত ধরে। সওদাগর বাড়িটা এমনই, এখানে আমি তুমি বলতে কিছু নেই, এখানে সবাই মিলে আমরা। নারী মহলে কথা কাটাকাটি কিঞ্চিত রেষারেষি থাকলেও বাড়ির বাচ্চাদের প্রতি সবার সমান সহনশীল, নমনীয়। এক ধরনের ভালোবাসা প্রতিটি সন্তানের জন্য। চিত্রার অনবরত শ্বাস নেওয়ার ভঙ্গি বলে দিচ্ছে মেয়েটা কতটা অসহনীয় ব্যথায় কাতরাচ্ছে। মুনিয়া বেগম এসে মেহের ডান হাতটা চেপে ধরলেন। এতক্ষণে শক্ত দৃঢ় মানবী মেহের অসহায়ত্ব দেখে ঝরঝর করে কেঁদে দিলেন। মুঠোয় রাখা মেয়ের হাতটা পরম স্নেহে কতক্ষণ আদর করে দিলেন, খুব যত্নে চুমু এঁকে দিলেন। চিত্রা মাকে দেখে অস্পষ্ট স্বরে শুধালো, আমার চেরি কেমন আছে আম্মু? অবনী বেগম এগিয়ে এলেন। এতক্ষণ তার মুখে যে ভয়াবহ কান্নাটা ছিল, এখন সেটা গিলে ফেলেছেন। চিত্রার মাথায় হাত বুলিয়ে ক্ষীণ স্বরে জবাব দিলেন, সবাই ভালো আছে, তুই চিন্তা করিস না, সুস্থ হয়ে ওঠ। চিত্রা ছোট চাচির দিকে তাকালো। ঠোঁট ভেঙে কান্না এলো তার। ছোট চাচি যে খুব সাবধানে মিথ্যা বলার প্রয়াস চালিয়েছেন সেটা বুঝতে তার বাকি রইল না। তৎমধ্যেই চিত্রার কক্ষে হুড়মুড় করে প্রবেশ করলেন ওর বাবা নুরুল সওদাগর। এসে মেয়ের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার কলেজের সামনে নাকি কোন বখাটে ছেলের সাথে আজ ঝামেলা করেছ, এটা কি সত্যি? এমন সময়ে এই প্রশ্নটা নেহাতি বেমানান মনে হলো। চিত্রা কেবল ফ্যালফেল করে নিজের বাবার পানে তাকিয়ে রইল। এই মুহূর্তটাতে বোধহয় সে বাবার স্নেহ ছাড়া কিছুই প্রত্যাশা করেনি। নুরুল সওদাগর স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠলেন, ধমকে বললেন, তুমি নিজেই যে বিপদ এনেছ, তোমার সাথে ভুক্তভোগীও নিষ্পাপ দুটি মেয়েও। তোমাকে বারবার বলেছি সাবধান হওনি, সব জায়গায় দেখিয়ে গেছো নিজের দোষীপনা। খুব সম্ভবত আজ সকালে যে ছেলের সাথে ঝামেলা করেছ সেই এই কাজটা করেছে। নিজে যে বিপদ এনেছ, এবার ভুগতে থাকো। আমার তো আফসোস হচ্ছে ওই মেয়ে দুটোর জন্য। পুড়লে তুমি একাই পুড়তে, ওদের তো দোষ ছিল না। কক্ষে অবস্থানরত প্রতিটি মানুষ অবাক হয়ে নুরুল সওদাগরকে দেখে গেল। বাবার এমন উক্তি আজও সাজে, তাও মেয়ের এই অবস্থায়। নীরবতাকে আরেক ধাপ অবাক করে কেবিনের দরজায় দাঁড়িয়ে থাকা বাহার ভাই বলে উঠলেন, এমন বাবার মেয়ের কেবল পুড়ে যাওয়া না, মরে যাওয়া উচিত। বাহারের কথায় মিষ্টি হাসল চিত্রা। বা কোণের চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুবিন্দু। কাপা কণ্ঠ, মুখে হাসি নিয়ে সে বলল, আমিন। নীরবতা বাড়ল, বিষাদ বাড়ল। চিত্র অনুভব করল শরীরে পড়া এসিডও তাকে বোধহয় এতটা জ্বালায়নি যতটা বাবার কথা জ্বালিয়েছে। চামড়া পুড়ে যাওয়ার জ্বালাচ্ছে, হৃদয় পুড়ে যাওয়ার ব্যথা বেশি। চামড়ায় প্রলেপ লাগানো যায়, হৃদয়ের গতি কি কেবল ক্ষত বয়ে বেড়ানো ছাড়া? মরার মতন বাচ্চা আছি, আর মারবি কি? শরীর থেকে আত্মাটাই তো বের হওয়ার বাকি। বেইমান ভরা দুনিয়ায় সব আঘাতে ভরপুর, যে যার মতন আঘাত দিচ্ছে, পারছে যত দূর। গিটারের শব্দ থামল। পরিবেশে তখনও অভিযোগের সুরগুলো ভেসে বেড়াচ্ছে। অভিযোগ করা মানুষটা নিশ্চুপ, নিরুত্তর। মধ্যরাতে শোষ করা বাতাসের কারণে মাঝে মাঝে গানের তাল কেটেছিল, কিন্তু অভিযোগের ছুরি হালকা হয়নি মোটেও। অভিযোগগুলো বেশ শক্তপোক্ত কিনা। ফোনের স্ক্রিনে ছোট মেসেজ আসতেই কালো আধারিয়া স্ক্রিনটাতে আলো জ্বলে উঠল। তত প্রয়োজনীয় বার্তা না,
ইন্টারনেট প্যাকেজের মেসেজ। বাহার ভাই দৃষ্টি রাখলেন ফোনের স্ক্রিনটাতে। রাত 3:07। রাতটা কেমন ফাঁকা ফাঁকা পানসে বিষণ্ণ লাগছে তার। ছাদে হরেক রকমের ফুল, গাছের ফুলগুলো থেকে মিশ্রিত একটা ঘ্রাণ ভেসে আসছে। মিশ্রণের কারণে ঘ্রাণটা ঠিক মিষ্টি লাগছে না, বরং কিছুটা উদ্ভটই লাগছে। বাহার ভাই চোখ মুখ কুঁচকালেন। এই হরেক রকমের ঘ্রাণের থেকে তার পুড়ে যাওয়া নিকোটিনের ঘ্রাণটা বোধ হয় বেশি ভালো। হুট করে ভীষণ ধোঁয়া ওড়ানোর তৃষ্ণা পেল তার। প্যান্টের পকেট তন্ন তন্ন করে দেয়াশালের বাক্সটা ছাড়া আর কিছুই পেলেন না। প্রয়োজনের সময় প্রয়োজনীয় জিনিসটা না পেলে বিরক্তির স্রোত বয়ে যায় শরীরে। বাহার ভাইয়ের ক্ষেত্রে তাই হলো। বিরক্তিতে কপাল কুঁচকালেন মানুষটা। দুপুরে তো সিগারেটটা শেষ হলো, তারপর এত অঘটনের কারণে আর কেনা হলো না। এই মুহূর্তে সিগারেটটা বেশি প্রয়োজন বোধ করলেন। হয়তো পানসি রাতটাকে ধোঁয়ায় উড়িয়ে দিয়ে বিষণ্ণতা কমানোর খানিক চেষ্টা করবেন। এলোমেলো ঝাঁকড়া চুলগুলো থেকে চুয়ে চুয়ে পানি পড়ে গায়ে জড়ানো টি শার্টটার অনেক অংশই ভিজে গিয়েছে। সেদিকে খেয়াল দিলেন না বাহার ভাই, বরং আস্তে আস্তে পা ফেলে সে সিঁড়ি বেয়ে ছাদ থেকে নিচে চলে এলেন। চিত্রাদের বাড়ির ছাদে যেতে হলে তাদের মেন দরজার বাইরে এসে সিঁড়ি বেয়ে যেতে হয়। সেই সুবাদে বলা যায়, কে কখন ছাদে যায় আসে তা এতটা বুঝতে পারেন না ঘরের ভেতরের লোকজন। ছাদ থেকে নেমে যেই না মেন গেট পার হয়ে বাইরে যেতে নেবেন, তখনই চিত্রাদের বাড়ি বৃদ্ধ দারোয়ান বাহার ভাইকে ডাক দিলেন। বাহার চাচা, আম্মা জানকু কি খবর? আপনি তো দেখতে আইছিলেন তাই না? যেতে যেতেও থেমে দাঁড়ালো বাহার ভাই। বয়সের ভারে কুঁচকে যাওয়া চামড়ার মানুষটার দিকে তাকালেন। রাতের রাস্তার সোডিয়ামের হলদেটে আলোয় লোকটার কালো কুচকুচে মুখটা ঝিলিক দিয়ে উঠল। বৃদ্ধ দারোয়ানের চোখের কোণে অশ্রুদের ভিড় চোখ এড়ায়নি বাহার ভাইয়ের। অনেকটা এগিয়ে গিয়েছিলেন বলে লোকটি থেকে তার অবস্থান প্রায় 7-8 হাত। বাহার ভাই পিছিয়ে এলেন। বৃদ্ধ দারোয়ানের বরাবর দাঁড়িয়ে প্রশ্ন করলেন, আপনি ঘুমাননি চাচা? না চাচা, বাড়ির গুলানের এই অবস্থা আমি কেমন কইরা সুখের নিদ্রা যামু কন? লোকটার কথায় বাহার ভাই কিঞ্চিত অবাক হলেন। বাড়ির সামান্য দেহরক্ষী অবধি মেয়েগুলোর চিন্তায় ঘুমায়নি, অথচ তিনি দিব্যি এসে 1 ঘন্টা ঘুমিয়ে নিলেন। অদ্ভুত। কইলেন না তো চাচা, আম্মারা ভালো আছে? বাহার ভাই মুখ ছোট করলেন, বিরস মুখে উত্তর দিলেন, না চাচা, তত ভালো নেই। তবে ওহির ততটা ক্ষতি হয়নি। সে কাল পরশুই বাসায় চলে আসতে পারবে। চেরি আর চিত্রারই অবস্থা খারাপ। বৃদ্ধ লোকটি ফ্যাল ফ্যাল করে কেঁদে দিলেন। চোখের পানিগুলো বাহার ভাইয়ের কাছে মুক্ত দানার মতো লাগলো। কেবল নির্নিমেষ তাকিয়ে রইলেন কন্দনরত আবু চাচার দিকে। পুরুষ মানুষের কান্না করাটা ঠিক মানানসই না হলেও আবু চাচার কান্নাটা বেশ মায়া মায়া। কালো কর্কশ মুখটার দিকে তাকালে কোনো টান অনুভব না হলেও কান্নার মাঝে থাকা অগাধ ভালোবাসাটা ঠিক বোঝা যাচ্ছে। বাহার ভাই লোকটার ডান বাহুতে ভরসার হাত রাখলেন, আশ্বাস দিয়ে বললেন, কান্না করবেন না চাচা, আল্লাহরে ডাকেন। কান্না করে আর কি বা হবে? আবু চাচা নিজের ডান হাতের তালুর সাহায্যে চোখের অশ্রুবিন্দুগুলো মুছলেন। তবুও ভিজে ভিজে জলবিন্দুগুলো রেপে রইল গালে। কান্না থামিয়ে লোকটা ভীষণ অসহায় কণ্ঠে বললেন, জানেন বাবা, এইবার এই বাচ্চাগুলোর প্রতি আমার অনেক টান। চাঁদনি, ওহিদ, তুহিন সবাই আছিল ঠান্ডা স্বভাবের। মুখে কোনো রাগ ছিল না বাচ্চাগুলো ছোটবেলা থেকেই। আর এদিকে চিত্রা চেরি মামুনি হইল চঞ্চল, কিন্তু চিত্রা মামুনির মনে মানুষের জন্য কত মায়া। সবসময় একটা হাসি দিয়া আমার শরীরের খবর নিত। এমন মায়ায় মাখানো বাচ্চাগুলোর এই দুর্দশা দেখে অনেক খারাপ লাগে। কার ঘাড়ের পাপ কারে ধরল? শেষের কথাটুকু বাহার ভাইয়ের মনে দারুণ সন্দেহ জাগালেও তিনি তা প্রকাশ করলেন না, কারণ তিনি এতটুকু জানেন যে আবু চাচা অনেক বিশ্বস্ত লোক। যে বাড়ির নুন খান সে বাড়ির খারাপ চাইবেন না কখনোই।
হয়তো এখন অতি আবেগে কথাটা বের হয়ে গেছে, না হয় এটাও বের হতো না। মনুষ্যজাত এমনই, এদের আবেগের স্রোত এতই বেশি যে আবেগের বশে এদের বিবেকের মাঝে মাঝে কার্যক্ষমতা লোপ পায়। বাহার ভাই আবু চাচাকে ঘরে পাঠিয়ে দিয়ে নিস্তব্ধ রাস্তায় পা বাড়ালেন। ঘুমিয়ে আছে রাতের শহর, তাই চারপাশটা বড় নিশ্চুপ ঠেকল। চিত্রাদের রাজধানীর নামকরা প্রাইভেট হসপিটালে ট্রান্সফার করা হয় নুরুল সওদাগরের হম্ভিতম্ভিতে। কোনো মতেই তিনি এই সরকারি হসপিটালে মেয়েদের রাখবেন না। ভালো চিকিৎসা পেতে হলে তার মতে প্রাইভেট হসপিটালের বিকল্প নেই। বাহার ভাইয়ের তখন এসব জিনিসগুলো একটু বেশি বেশি মনে হয়েছিল। যে বাবার মেয়ের বাঁচা মরা নিয়ে ভাবনা নেই, সেই বাবার হসপিটালের পরিবেশ নিয়ে ভাবনাটা নেহাতি হাস্যকর মনে হয়েছিল। এমন গা জ্বালানো আধিক্যতা বাহার ভাইয়ের ঠিক সহ্য হয়নি, তাই তিনি রাত 11টায় চলে এসেছিলেন। বাড়িতে আপাতত চাঁদনি, ফুপুর ছেলে অনয় আর চাঁদনির স্বামী ছাড়া কেউ নেই। সবাই হসপিটালে। চিত্রার বড় চাচাও চলে এসেছেন। চিত্রার ছোট চাচাকেও জানানো হয়েছে, তিনিও যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। চিত্রাদের এলাকায় এত রাতে অবশ্য কোনো দোকান খোলা থাকে না। বড় লোকের অভিজাত এলাকা কিনা। বাহার ভাই চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে একটা বিরক্তিকর শ্বাস ফেললেন। একটা বিদঘুটে রকমের গালি দিলেন তিনি। পায়ের সামনে পড়ে থাকা খোলা বোতলটাকে ডান পায়ে লাথি দিয়ে তাচ্ছিল্য করে বললেন, শালা বড়লোক হলেই সমস্যা। সামান্য সিগারেট খেতে কিনা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হচ্ছে। সামান্য একটা সিগারেটই যদি না পাওয়া যায়, তবে তোদের এত বড়লোকি ভাবসাব দিয়ে কি লাভ? সিগারেট রাখে না ভদ্র এলাকা, অথচ এক একটা বড় বড় পার্টির নাম করে মদ খেয়ে টাল হয়ে থাকে। নারী নেশায় টাকা ওড়ায়। সব কিছু রাতে করে, দিনে এইসব বড় লোকেরা সাধু সাজে। যত সব ফাউল লোকজন। আমাদের গরিবদের ধোয়া ওড়ানোর আনন্দটুকু তাদের সহ্য হয় না। গরিবদের শখ আহ্লাদ আর খুশিতে লাথি মেরে যেন এদের সুখ। কথাগুলো বলতে বলতেই অনির্দিষ্ট গন্তব্যহীন পথে হেঁটে অবশেষে বড় রাস্তার মোড়ে খুপড়ির মতন চায়ের দোকানটাই খোলা পেলেন বাহার ভাই। সেখান থেকে 1 প্যাকেট সিগারেট কিনে যেই না বাড়ির পথে পা বাড়াতে নেবেন, ঠিক তখনই তার মনে হলো যে সেই সময়ে অতি কষ্টে মিষ্টি হাসি দেওয়া মেয়েটাকে একটু দেখতে যাওয়া উচিত। বাবার নিষ্ঠুর বাক্যে কি নিদারুণ কষ্টই না মেয়েটা পেয়েছে। আধা ঘন্টার পথ একা একা বেখেয়ালিভাবে হেঁটে অবশেষে নিজ গন্তব্যে পৌঁছালেন বাহার ভাই। অথচ বাহার ভাইয়ের জীবনে এতগুলো দিনেও কোনো গন্তব্য ছিল না। এক রাতের মধ্যে কিছুক্ষণের জন্য হলেও বাহার ভাইয়েরও একটা গন্তব্য হলো। ফোনের স্ক্রিনের সময়টা দেখার জন্য দৃষ্টি দিতেই দেখলেন একদম 4টা বাজে। ছোট্ট একটা শ্বাস ফেললেন মানুষটা। অলস, ক্লান্ত, ধীর শরীরটাকে টেনে টেনে সাদা ধবধবে পরিষ্কার হসপিটালের 3 তলায় নিয়ে গেলেন। করিডোরে মানুষ নেই তেমন। বাহার ভাই যেখানে দাঁড়িয়েছেন সেখান থেকে প্রায় অনেকটা দূরে তুহিন চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। তুহিনের কাঁধে মাথা রেখে দেশান ঘুমাচ্ছে। বাহার ভাই যতটুকু জানেন, হসপিটালের নিচতলায় একটা বিরাট জায়গা আছে, যেখানে রোগীদের সাথে আসা মানুষরা থাকেন। হয়তো চিত্রাদের বাড়ির বাকিরা সেখানেই। বাহার ভাই ধীর গতিতে গুনে গুনে পা ফেলে চিত্রার ক্যাবিনের সামনে দাঁড়ালেন। যেই না ক্যাবিনের দরজা খুলতে যাবেন, তুহিনের ঘুম ঘুম ভরাট কণ্ঠ ভেসে এলো, বাহার ভাই আপনি যে? তুহিনের কণ্ঠে মানুষটার ভরকে যাওয়ার কথা থাকলেও তিনি বেশ স্বাভাবিক রইলেন। দরজার হাতলেই হাতটা রেখে ঘাড় ঘুরিয়ে তুহিনের দিকে তাকালেন। অন্তঃপর তার গম্ভীর পুরুষালী কণ্ঠে বললেন, হ্যাঁ, দেখতে এসেছিলাম তোমাদের। তুমি বিশ্রাম করো। তুহিন আর কোনো প্রশ্ন করল না, প্রতিক্রিয়া জানালো না। বাহার ভাইয়ের কথা পালন করে সে আবার চোখ বন্ধ করে ফেলল। মিনিট 2 পেরোতেই ভারী ভারী শ্বাস ফেলল। বোধহয় ঘুমিয়ে পড়েছে। দরজাটা খানিক খুলতেই বাহার ভাইয়ের হুট করে মনে হলো এত রাতে আর দেখা করার প্রয়োজন নেই। বেকার মনের উদাস ভাবনা যেমন হয় আর কি। যেই না তিনি হালকা খুলে দেওয়ার দরজাটা আটকে দিয়ে চলে যেতে নেবেন,
ঠিক তখনই পেছন থেকে মুমূর্ষু কণ্ঠের ডাক ভেসে এলো, বাহার ভাই। ডাক শুনে আর পা আগাতে পারলেন না বাহার ভাই। পিছে ঘুরে বিছানায় লেপ্টে থাকা চিত্রার দিকে তাকালেন। মেয়েটা এত রাত অবধি জেগে আছে। মেয়েটার হাতে এই মোটা ব্যান্ডেজ। কাল হয়তো ওর আর চেরির সার্জারি নিয়ে আলোচনা হবে, অথচ ওর চোখে ঘুম নেই। কোন আশাতে জেগে আছে মেয়েটা? বাহার ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্বিতীয়বার ডাক দিল চিত্রা, বাহার ভাই আসেন। এমন মায়াময় ডাক ফিরিয়ে দেওয়ার দুঃসাহস বাহার ভাইয়ের ভেতর দেখা গেল না। তিনি ধীর গতিতে চিত্রার ক্যাবিনে প্রবেশ করলেন। কেমন হিমশীতল রুমখানা। বাহার ভাইয়ের এতক্ষণে কিঞ্চিত ঘেমে থাকা শরীরটা শিরশির করে উঠল কৃত্রিম শীতলতায়। বাহার ভাই যেতে যেতে একেবারে চিত্রার বেডখানার সামনে গিয়ে দাঁড়ালেন। পা হতে মাথা অবধি মেয়েটাকে পরখ করে নরম স্বরে প্রশ্ন করলেন, কেমন আছো? এমন অসময়ে অদ্ভুত প্রশ্নটা যেন বাহার ভাইয়ের মুখেই মানায়। ভোঁতা যন্ত্রণা নিয়ে বিষাদ হেসে চিত্রা উত্তর দিল, আমি তো সবসময় ভালো থাকি। ঘুমাওনি কেন? বাহার ভাইয়ের প্রশ্নে চিত্রার মাথায় দুষ্টবুদ্ধি খেলে গেল। মানুষটাকে বিব্রত বোধ করাতে বলে উঠল, আপনার অপেক্ষায়। বাহার ভাই হাসলেন। খুব সহজে হাসেন না লোকটা। আবার হয়তো হাসেন, কিন্তু চিত্রাদের বাড়ির মানুষেরা কখনো দেখেনি। মেয়েটা যে এমন যন্ত্রণার মাঝে ঠাট্টা করছে তা বাহার ভাইয়ের বেশ লাগলো। তাই লোকটাও উত্তরে বললেন, বাহার ভাইয়ের অপেক্ষায় থেকো না মেয়ে। কংক্রিটের হৃদয় তো, আবেগ ছই কম। তোমার অঘোষিত অপেক্ষাদের পরে মৃত্যু হবে। তুমি তো পুষ্পপ্রেমী, কাটাই কেন এত ঝোঁক? মিষ্টতা নিতে না হয় একাট্টু কাটার ঘা হলই। এতে যদি আস্ত একটা বাহার ভাই পাই তাতে ক্ষতি কি? বাহার ভাই কিন্তু পুড়িয়ে দিতে জানে কেবল। কতটা পোড়ায় বাহার? সিগারেটের মতন, নাকি তার থেকেও বেশি? বাহ, আজ মেয়েটা কথায় যে তার বুদ্ধি করেছে বোধ হয়। বাহার ভাই চিত্রার অসুস্থতায় জীর্ণশীর্ণ হয়ে যাওয়া মুখটার দিকে তাকালেন। খুব ক্ষীণ ও স্থির কণ্ঠে বললেন, রঙ্গনা যদি জ্বলতে আসে তবে কিঞ্চিত না হয় কম পোড়াবো। চিত্রা ফিক করে সকল যন্ত্রণা ভুলে হেসে উঠল। এই হাসির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে ঘোর লেগে যাবে যে। তাই বাহার ভাই সেই মুখটার দিক থেকে চোখ সরিয়ে যেতে যেতে স্থির স্বরে গাইলেন, কথা হবে দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না, চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া হবে, ভালোবাসা বাসি আর হবে না। চিত্রা সে যাওয়ার পানে তাকিয়ে রইল কতক্ষণ, আর মনে প্রশ্ন তুলল, সত্যিই হবে না বাহার ভাই? উত্তর এলো না এই প্রশ্নের, কারণ মানুষটা ততক্ষণে অনেক দূর চলে গিয়েছেন। বয়সন্ধির রঙ্গনার চোখ ঝাপসা করে জল এলো। ঠোঁট ফুলিয়ে বলল, আমি ভালো নেই বাহার ভাই, ভালো নেই আমি।